শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব ও মা সারদা দেবীর চরণে প্রণাম জানাই। মা কালী ও গ্রামের সকল দেবদেবীর চরণ স্মরণ করে সকলের আশীর্বাদ মাথায় নিয়ে উপস্থিত দর্শকবৃন্দকে নেত্রখণ্ড গ্রামবাসী ও নেত্রখণ্ড বিকে বিপ্লবী সংঘের পক্ষ থেকে শুভ দীপাবলির হার্দিক অভিনন্দন, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ও প্রণাম জানাই। নেত্রখণ্ড বিকে বিপ্লবী সংঘ নিবেদন করছে আজকের যাত্রাপালা। শুরু করতে যাচ্ছি 1432 বঙ্গাব্দে এক রহস্য ভরা অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সোহাগ রাতের শেষ সানাই। রচনা ডক্টর তাপস কুমার, পরিবেশনায় নেত্রখণ্ড বিপ্লবী সংঘ, পরিচালনায় নেত্রখণ্ড কালী পূজা কমিটি ও গ্রামবাসী বৃন্দ, দল ম্যানেজার সমরেশ দারি, বিশেষ সহযোগিতায় সাহেবদারি সুশান্ত ঘোষ, সহ নির্দেশনায় বৈদ্যনাথ ঘোষ, স্বপন ঘোষ, নির্দেশনায় রামপ্রসাদ ঘোষ। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা। ভালোবাসা মোরে ভিখারি করেছে, পাষাণ হৃদয়ে প্রেম তো নাই। ভালোবাসা মোরে ভিখারি করেছে, পাষাণ হৃদয়ে প্রেম তো নাই। মিলন বাসনা ধরে গেছে যাচ্ছিস বাবা? ছোট খোকা অমনি করে বলতো তোমার দাসী আনতে যাচ্ছি মা। আর ওর মা হয়তো বলতো দাসী নয় বাবা, দাসী নয়, বলো তোমার গৃহলক্ষ্মী আনতে যাচ্ছি। এই মাঝে যেন একটা ব্যথা আমার বুকে পাকার মতো বেঁধে উঠছে। বড় খোকার বিয়েটা যদি আমি আগে দিতে পারতাম। কেমন করে দেবে বাবা? তোমার বড় খোকা যে বিশ্বের প্রতিজ্ঞা নিয়ে বসে আছে, বিয়ে নামক শব্দটাই তার জীবন থেকে কেটে বাদ দিয়ে ফেলেছে। তাই তো ওদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর আমি হস্তক্ষেপ করিনি।
তোর তো বরের গাড়িতে যাওয়ার কথা, তুই আবার হঠাৎ ফিরে এলি কেন? তো তোমাকে একা বাড়িতে রেখে যেতে আমার মন কিছুতেই সায় দিল না বাবা। তাই ছোটদাকে অনেক বুঝে সুঝিয়ে তাই আমি ফিরে এলাম। আচ্ছা, তোরা আমায় নিয়ে এত ভাবিস কেন বলতো? বাবা, এই আদর্শ চৌধুরীর কর্তব্যের তরি ও পারে না যা পর্যন্ত যে আমি মরেও শান্তি পাবো না মা। বাবা, তোর উপযুক্ত পাত্র দেখে তোকে আগে পাত্রস্থ করি, তারপরে তো আমি মরার কথা ভাববো। বাবা, কি হলো সাগর, তুমি হঠাৎ এভাবে ছুটে আসছ কেন? তোর তো অনেক আগেই রওনা হয়ে গেছে। কিন্তু মাঝপথে বরের ট্যাক্সি হঠাৎ কি হয়েছে সাগর? তুমি বলো, চুপ করে থেকো না। বলো বলো সাগরদা, ছোটদার ট্যাক্সি কি হয়েছে বলো। বরের ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করেছে। কি বলে সাগর? আমার আবিরের ট্যাক্সি? না না, হতে পারে না, তুমি হয়তো ভুল দেখেছো। ভুল নয় মেজমশাই, ভুল নয়। আকাশদা আবিরের রক্তাক্ত অচেতন দেহটাকে হাসপাতালে নিয়ে গেছে, আর সেই সংবাদটা জানাতেই আমি। তুমি চুপ করো সাগর, তুমি চুপ করো। অকালের কাল বৈশাখী আমার আশার সৌধটাকে ধূলিসাৎ করতে পারবে না। আমার মন বলছে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোরা সারাই বন্ধ করলে কেন? সারাই তোরা বাজা। আমার ছোট কাকা সেই সারাইয়ের সুর কানে বাজলে আমার জ্ঞান ফিরে আসবে। বলে তোরা সারাই বাজা, আরো জোরে জোরে তুমি একটু শান্ত হও বাবা, তুমি একটু শান্ত। আমি কি করে শান্ত হবো রে মা? হবে না রে মা, হবে না। আর আমার কোনো কিছুই হবে না। আজ আমার সব কিছু ভুলে গেছে। এই তুমি কাঁদছো কেন? তুমি কাঁদবে? একদম কাঁদবে না বলছি। আমার মন বলছে সাগর হয়তো এখন সুস্থ হয়ে উঠেছে, সে হয়তো এতক্ষণ পৌঁছে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যাও সাগর, তুমি শীঘ্র যাও। নির্ধারিত লগ্নে না হলে তুমি শেষ লগ্নে আবিদের হাতে তোমার মনকে সমর্পণ করো। তাই যেন হয়। আপনার কথা যেন অক্ষর অক্ষরে মিলে যায়, তা না হলে আমার বোনটা যে সারা জীবনের মতো লগ্নভ্রষ্ট হয়ে যাবে। নগ্নভ্রষ্টের হাত থেকে তোমার বোনকে রক্ষা করার জন্য তুমি অন্য কোনো পাত্রের সন্ধান করো সাগর। আকাশ, আমার সাগর থাকতে তোমার আবির আর সুস্থ স্বাভাবিক হয়ে কোনোদিনই আমাদের কাছে ফিরে আসবে না। আকাশ, কেন রে বড়দা? ছোটদা এখন কেমন আছে? কেমন আছে তা বলা সম্ভব নয় ম্যাডাম। তো আমি ডাক্তার হিসেবে বলছি 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে আবির হয়তো বাঁচানো যাবে না। মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার ফলে আবির হয়তো চিরদিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। স্যার, যেভাবে যেমন করে হোক আবির আমাদের সুস্থ করে তুলতেই হবে, আর তার জন্য অন্তত ইমিডিয়েটলি এক বোতল রক্ত দরকার। রক্ত? হ্যাঁ, রক্ত। রক্ত হবে দেবো ডাক্তার বাবু, রক্ত হবে দেবো। আমিও পারতাম আকাশ বাবু, যদি আবির বাবুর পরিবেশ সঙ্গে আমার রক্তের মিল হতো, তাহলে আবির বাবুকে বাঁচাতে আমার দেশ রক্ত দিতে লেগে যেত। কিন্তু এমন একটা আনকমন গ্রুপ যেখানে 100 জনের মধ্যে একজন পাওয়াও দুষ্কর। কোন গ্রুপের রক্ত চাই ডাক্তার বাবু? ও নেগেটিভ। ও নেগেটিভ। হ্যাঁ, ও নেগেটিভ। আপনি ও নেগেটিভ, তাহলে দেরি করবেন না, এক্ষুনি আসুন আমার সঙ্গে। অন্তত এক বোতল রক্ত দিয়ে হলেও আবির বাবুর প্রাণ বাঁচান। আবিরের প্রাণ তো আমিও বলতে চাই, কিন্তু কোনো কিন্তু নয় ভাই, কোনো কিন্তু নয়। চলো তাড়াতাড়ি তুমি চলো। আকাশদা, তুমি আর অমত করো না বাবা, আমি তোমার পিদিনে তুললো।
আমার পুত্রের প্রাণ রক্ষার্থে তুমি এক বোতল রক্ত দিয়ে আমাকে ভিক্ষা দাও সাগর। আমার মনের বাধ্যতা, তার চেয়েও বড় পরিচয় ও আমার অবিবাহিতের বন্ধু। সেই বন্ধু প্রাণ বাঁচাতে যত রক্তের প্রয়োজন আমি দেবো মেসমশাই। কিন্তু আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, লগ্ন ভ্রষ্টের হাত থেকে রক্ষা করতে আজ রাতে আমার বোনকে আপনি গ্রহণ করুন না। না না, এ হতে পারে না। আবিরের বাগদাদ থেকে বিয়ে করে জীবনের সব থেকে ভয়ঙ্কর ভুলটা করতে পারবো না। তোর জীবনে একটা ফুল যদি বসন্তের ফুল হয়ে ফুটে ওঠে, সে ফুলটা করা কি উচিত নয় রে বাবা? আমার জীবনের সেই প্রতিজ্ঞার কথা ভুলে গেল, যে প্রতিজ্ঞা আমাকে আজীবন অবিবাহিত থাকতে বাধ্য করেছে। প্রয়োজনের তাগিদে তোর সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আকাশ। তুমি ওই কথা বলছো বাবা? আমি বলতে বাধ্য হচ্ছে আকাশ। শুধুমাত্র আবিরের বাগদত্তা নয়, যে মেয়েটা বিয়ের সাজে সজ্জিত হয়ে লগ্ন ভ্রষ্টার হওয়ার আশঙ্কায় সে হাহাকার করে কাঁদছে, তার নারী জীবনে সম্মান রক্ষার্থে তুই তোর ভাইয়ের বাগদত্তা জেনেও তুই ওকে বিয়ে কর বাবা। কিন্তু আবির সুস্থ হয়ে ফিরে এসে যখন জানতে পারবে, তখন কি সে আগের মতো আমাকে হত্যা করবে? সে কি তার মনের সমস্ত ঘৃণা ছুড়ে মেরে আমাকে অভিশাপ দেবে না বাবা? কিছুক্ষণ আগে আপনি বললেন না যে আবির সুস্থ হয়ে ফিরে এলেও চিরজীবনের মতো অন্ধ হয়ে যাবে। আর সেই অন্ধ সুযোগ নেই, আমরা আবির সাথে একটা মিথ্যা নাটক করবো। নাটক? হ্যাঁ নাটক। আবির কোনোদিন জানতেও পারবে না যে তারই বাগদত্তা তুফানি এখন তার দাদার বিবাহিত স্ত্রী। কিন্তু আবির যদি কখনো তুফানি করে জানতে চাও, সাংসারিক ভারসাম্য রক্ষার অনিবার্য কারণে একটা ভয়ঙ্কর মিথ্যাকে সত্যি করতে আমরা সবাই একবারকে বলবো, লগ্ন অবস্থায় রাত্রে আত্মহত্যা করে তুফানি মারা গেছে। না, চুপ করো সাগর, তুমি চুপ করো। একে নির্মম সত্যকে চেপে রেখে আজীবন আমি মিথ্যার অভিনয় করতে পারবো না। আমায় তুমি ক্ষমা করো বাবা। নিতান্তই নির্ভয় হয়ে এই প্রথম আমি তোমার কথা অবাধ্য হলাম বাবা। কি বলি আকাশ? আমার অবাধ্য হয়ে তুই বাবা? শুনছিস প্রতিমা, যে আকাশকে আজ আমি এতদিন ধরে আমার সত্য আদর্শ দিয়ে তিল তিল করে গড়ে তুলেছি, সেই আকাশের সেই আকাশ আজ সবার সামনে আমার উঁচু ওর কাছে ভয়ের জীবনে অসহায় নারীর সম্মান রক্ষার্থে এর প্রতিজ্ঞা রক্ষাটাই ওর কাছে বড় হয়ে দাঁড়িয়েছে বাবা। আমাকে তুমি বোঝার চেষ্টা করো বাবা। আমার সামনের থেকে তোর ওই প্রতিজ্ঞা নিয়ে তুই দূর হয়ে যা। আজ থেকে আমি জানবো আমার আকাশ বলে কোনো ছেলে ছিল না। খবর দে, খবর দে। অবাধ্য পুত্রের কন্যার দান আমি গ্রহণ করতে চাই না, তার চেয়ে আমার মরণই ভালো। তোমরা ওকে চলে যেতে বলো সাগর। ওর বিষাক্ত নিঃশ্বাসে এ বাড়ির পরিবেশ বিষময় হয়ে উঠেছে। তুই চলে যা আমার সামনে, তুই চলে যা। বিষ্ণু রাজেশ, তুমি আমাকে দিও না বাবা। আর আমি কোনোদিন তোমার অবাধ্য হবো না বাবা। তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। আমাকে তুই কথা দে বাবা। আবিরের বাগদত্তাকে তুই। আমি কথা দিলাম বাবা,
তোমাদের সমস্ত লোকের সিদ্ধান্ত অনুযায়ী আবিরের বাগদাদ থেকে বের করব। বন্ধ করো, বিশ্বনাই বন্ধ করো। ওটা আমার বিশ্বনাই নয়, ওটা আমার বিশ্বনাই। তার আবার বিসর্জন ভালো নেই রে বোন, ভালো নেই। ডাক্তার মাত্র 38 ঘন্টা সময় দিয়েছেন, এর মধ্যে জ্ঞান না ফিরলে আর জ্ঞান ফিরলেও আবির চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। তাহলে আর কেন তাহলে আর কেন সে ভাই আমার এই বিশ্বাস কেড়ে আমাকে নতুন সারা না ও তাই তো তোর জন্য আমি আবার নতুন উপযুক্ত পাত্রের সন্ধান এনেছি। আমি সুযোগকে আমি স্বার্থপরের মতন অন্যের গলায় তুলে দেবো। আমার এই বড় বলল অসম্ভব, আমি কাউকে দিতে পারবো না। 38 ঘন্টার মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমার মন বুঝে সে সুস্থকে ফিরে আসবে দাদা। তাকে আমি আমার স্বামীর রূপে গ্রহণ করবো দাদা। কিন্তু সেদিনকে আবির তোর মতো একটা লম্বা বাসটা মেয়েকে বিয়ে করতে রাজি হবে? আত্মীয় স্বজন সমাজ সংসারে চাপে আবির যদি তোর জীবন থেকে সরে দাঁড়ায়, আমি আত্মহত্যা করি সব সমস্যার সমাধান করবো। হত্যাই যদি জীবনের শেষ সমাধান হতো তাহলে পৃথিবীতে যে মরুভূমি হয়ে যেত। আর আদর্শ মাস্টারের চোখের জল আর কাকুতি মিনতি সহ্য করতে না পেরে কিন্তু কেন? ভাগ্যের পরিহাসে তাই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আর আভিজাত্যকে উপহাস করে আমি তোমাকে লগ্নভ্রষ্টের হাত থেকে উদ্ধার করতে এসেছি পারি। ভাইয়ের সামনে আমাকে আপনার বিবেকে আপনার বিবেকে বাঁধবে না। আমার বিবেক আজ কর্তব্যের কথাঘাতে জর্জরিত। ভাইয়ের সামনে আমাকে আপনার স্ত্রী পরিচয় দিতে পারবেন? হ্যাঁ পারবো। পাবেন, আকাশ থেকে বাড়তেই হবে। যদি দরকার হয় তাহলে জীবন নাটকের গতিপথকে পাল্টে দিয়ে আকাশ থেকে ঝাঁপতে যাবে ওই মরুভূমিতে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যার মরুভূমি, ছলনার মরুভূমি। আমি এর সঙ্গে ছলনা করে আমি পারবো না ওর সঙ্গে ছলনা করতে। যদি সে আমার কথা জানতে চাই, সেদিন তার অন্ধত্বের সুযোগ নিয়ে সারা জীবন একটা মিথ্যা নাটক সাজিয়ে তাকে আমরা বলবো তোর বাদ করতে পারি লগ্নভ্রষ্টের হাত থেকে নিজেকে বাঁচাতে আত্মহত্যা করেছে। আপনাদের সাজানো নাটকে মিথ্যার নায়িকার সাথে চোখে জল পড়ে নিতে আমি রাজি নই। তাই তো সত্যিকারে আত্মহত্যা করে আমি এছাড়া যে আমার আর কোনো পথ নেই দাদা। সমস্ত গেস্টে তুই সহিতে পারলা না। আকাশ বাবু, আপনি আমায় ক্ষমা করবেন, আমি নিরুপায়। দাঁড়া তুই আর কিছুক্ষণ তুই ওয়েট কর। আত্মহত্যা করার আগে তুই আমার মরা মুখটা দেখে যা। দাদা নয়, শত্রু। আমি কি তোর ভালো যেতে পারি না যখন পারি না। সাগর তুমি শান্ত হও মা। এরপরেও কি শান্ত হওয়া যায়? ভাগ্যের বিলম্বনে সবকিছু তার জন্য কি আমি দায়ী? লগ্নভ্রষ্টের হাত থেকে রক্ষা করতে নতুন পাত্রের সন্ধান আনাটা কি আমার অপরাধ? অপরাধ বলে যদি তুই মনে করি, নিজেই তাহলে তার শাস্তি দেবে। তোর নিজের হাতে তুই আমায় শেষ করতে তুই পারি। আমার কথাগুলো নীলক্ষের মতো শোনালেও আমি তোমাকে বিশেষভাবে অনুরোধ করছি, সাগরের কথা মতোই তুমি আকাশ বাবু, লগ্নভ্রষ্ট হলে সমাজে মানুষ যে আমাকে বিদ্রুপ করবে, তাই আমি তোর হাত ধরে অনুরোধ করছি। আমার জীবনে হতাশা তুফান তুলে তোমরা বাবু বাবু তাই না? তোমার শ্রেষ্ঠ নাটকে আজ আমি একটা নতুন চরিত্র জুড়ি। আর সেই চরিত্রের নাম হবে তুই আমায় কথা দে বোন। দাদা। আকাশটাকে তুই
আকাশ তো আর আবির না যে নতুন করে কারো মনে রং ছড়াতে পারবে। আকাশের ফাঁকা অন্তরটা ফাঁকাই থাকে না ভাই। দাঁড়ান আকাশ বাবু, দয়া করে যখন এসেছেন তখন লক্ষ্মী ভাস্কর হাত থেকে আপনি তোফানি বোন আমার, দেখেছ বোন, আকাশ থেকে বিয়ে করে তুই অনেক সুখী হবি, অনেক সুখী। কই রে, কে কোথায় আছিস? সাত বাজা, উলুদে সানাই বাজা। আজানের ঘুরে রে ওরে তোরা উলুদে কোনে বড় লাগে, ওরে তোরা উলুদে কোনে বড় লাগে লাগে আবার আমি কান্নার সুরি মিশিয়ে দেবো। ওই আনন্দের মাঝে আবার আমি সরিয়ে দেবো মুঠো মুঠো হা হা। ওই শুনছে না থেমে যাওয়া সোনারি যেন খুশির গান গাইতে শুরু করেছে। জানি জানি ভেবেছিলাম তুফানের জীবন নাটক থেকে ওই আমার বাবা আমি সারা যদি বলেন তো এটাকে পিটিয়ে ধরতে মানে একদম পেরেক পিটিয়ে দেবে। হ্যাঁ, বাবুর ব্যবস্থা আমি করবো। আর তার জন্য কাল রাতে তুফানের বিশেষ গেস্ট হিসাবে আমি হাজির হবো তুফানের শ্বশুর বাড়ি। এই নে তোদের পারিশ্রমিক 5,000। 5,000 পর পেট হলে 10,000 দেবো বলেছিল। তো সারা লরিটাকে আজ বরাবর চালিয়ে দিয়েছিলাম, কিন্তু সামান্য ট্যাক্সি ড্রাইভার সামান্য কাটিয়ে না নিলে ট্যাক্সি সমেত আমির বাবুকে রোডের ওপরে একেবারে চিনে জব্দ করে দিতাম। তাই ডাক্তারবাবু বলেছেন 48 ঘন্টার মধ্যে ট্রেন না পেলে আবির টোটালি আউট। আর তখন বাকি 5,000 তোদের পকেটে এসে যাবে। আর যদি আউট না হয় তাহলে তাকে কোনদিন পিছিয়ে একেবারে তত্ত্ব লাগিয়ে বেরোক পিছিয়ে দেবে। আর আবির বাবু বেঁচে উঠলে আমাদের ওটা কি হবে? বাকি 5,000 টাকাটা আমার পকেটে থেকে যাবে। তাহলে কিন্তু বহুত বেইমানি হয়ে যাবে। গরিবের পেটে লাঠি মারলে আপনাকে কিন্তু ভাগ্যের কাছে লাঠি খেতে হবে। আমি তোদের নতুন কাজের ভাগ, আর কাজটা যদি সাকসেস করতে পারিস তাহলে তোরা পাবি আরো 5,000 টাকা। 5,000 এই নে অ্যাডভান্স 2,000। একেই বলে নসিব কা খেল। এখন নয়, কন্ডিশন বুঝে আমরা প্রিপারেশন নেব। ভাববেন না বল, যে কোনো কাজ আমরা জান লাগিয়ে দেবো। আমাদের অপারেশন স্পট হবে তুফানি শ্বশুর বাড়ি। কিছুতেই আমি তুফানিকে নিয়ে নতুন বাড়ি যাপন করতে পারবো না। দুদিন আগেও যাকে ভাই বাচ্চা কেমন করে তার হাত ধরে বলবো তুফানি আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বলে দাও এখন আমি কি করবো? তোমার চোখে জল, তুমি কাঁদছো? দেখি দেখি দেখি। এক স্বপ্নের রাত, যে রাতে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। এই সেই শুভ রাতাকে চোখে জল ফেলতে আছে গো। তোমার কাছে এই রাত মধুময় হলেও আমার কাছে যদি সময় হয়ে উঠতে পারে কোনো একটা দৃশ্য অপরাধ বোধ আমার পুরো। তখনই আমি তোমার কাছে গিয়ে জানাতে চেয়েছি, তখনই আমার আহত বিবেক চিৎকার করে বলছে এ অন্যায়, এ মহাপাপ। না গো না, তুমি কোথাও যেও না। এই দেখো আজ আমাদের মধুমিশি যাপন, এই শূন্য রাতে চোখের জল ফেলবে। এসো সমস্ত দ্বিধার সংকোচ ত্যাগ করে আমার হাত ধরে মধুমিশি যাপন করবে। এসো আকাশে শুয়ে যায়
আছে আমি দেখছি এটাই ভাবছি হিসেবে প্রথম স্বামী মুখে জল মিষ্টি স্ত্রী তুলে দেওয়া করতে আমিও গিয়েছিলাম কিন্তু তারপরেই একদম তুমি ঠিক বলছো সবাই মিলে তোমার সঙ্গে আমাকে দিয়ে দিও আমি কখনো স্বামী বলে মানতে পারবো না আমার জীবন থেকে সোহাগ রাত আমার স্বাধীন ইচ্ছাকে খুন করে তোমরা একটা নিজের ফল নিজের ফুটল করে না চাই কিন্তু না এবার আমি বিষ ছাড়বো বিষ সেই বিষয়ে এই আদর্শ আদর্শের সংসারটা হয়ে যাবে কাজ ফিরে সুভানি হ্যাঁ কলি তোমার গ্রামের আকাশ চৌধুরীকে আমি একদম শেষ করে দিয়েছি ভেরি গুড কালিয়া বললো বলেন বাস আজ লাস্টকে রাতে অন্ধকারে নদীতে ভাসিয়ে দে বাকি টাকাটা আমি দেবো কিন্তু খুব সাবধান এ কথা যেন কেউ কোনোদিন জানতে না পারে পারবেন না ম্যাডাম এই কালে যার জীবনে কাল হয়ে আছে তার জীবনে কখনো সকাল হয় না সকালের দরবাজি দেরি নেই গুরু জলদি চলো কাম খতম না করতে পারলে আবার পয়সা হজম হবে না আমার আকাশ আর জীবন এভাবে হারিয়ে যাবে না না আমার প্রাণ যাই যাক আমার আকাশ আর আমি কিছুই হতে দেবো না কখনোই না আজ একদম ফিনিশ উপেক্ষিত কললেবল তোমার মনোবিতানে একটু স্থান পাবে ততখানি আরে সে ভাবনা এখন ভাবার সময় নয় করলেন এখন আমাকে একটা নতুন নাটক সাজাতে হবে যে নাটকে মূল বিষয়বস্তু হবে
পুনঃসজ্জার রাত্রেই আকাশ চৌধুরী তার স্ত্রীকে পুত্র করে নিরুদ্দেশ পথে পাড়ি দিয়েছে। সবাই জানবে আকাশ বাবু নিরুদ্দেশ হয়ে গেছে, আমরা জানবো আকাশ বাবু মারা গেছে। এবার তুমি যাও কল্লোলী, এবার তুমি যাও। তুফানের জীবন নাটকের শেষ দৃশ্যের শেষ অংশটা একটু ভালো করে সাজিয়ে নিতে দাও। ওকে ডার্লিং, তোমার অনসন্ন মনে সান্ত্বনা উপলব্ধিতে আমি সব সময় প্রস্তুত। আমি এতদিনেও যা তোমায় দিতে পারিনি তার চেয়েও অনেক বেশি দিয়ে কল্লোলী, আমি তোমার জীবন রাঙিয়ে দেবো। আমি এখন আসি। গুড নাইট। গুড নাইট। ওকে ওকে বাই। আমি কি করলাম? নারী হয়ে নিজের হাতে নিজের সিঁদুর সিঁদুরটা কেন? না না, আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি। আবিরের সামনে এই সিঁদুরটাকে নিয়ে আমাকে অপেক্ষা করতে হবে। ওরা সবাই বলছে আমার আবির নাকি সুস্থ হয়ে ফিরে এসেছে। অন্য হয়ে ফিরে এলেও তাকে আমি আমার স্বামী বলে মেনে নেবো। তাই তো এই সিঁদুর নিয়ে তার সামনে গিয়ে ওই সিঁদুর হবে আমার, ওর পরিয়ে দেওয়ার সিঁদুর হবে আমার ভালোবাসার সিঁদুর, আমার ভালোবাসার সিঁদুর। না না, আর কান্না নয়, এবার আমাকে অভিনয় করতে হবে। অভিনয় আমার সব শেষ হয়ে গেছে ঠাকুরজি, আমার কপালে ভেঙেছে। তোমার দাদা আমার চিরদিনের মধ্যে চলে গেছে। এবার আমার কি হবে ঠাকুরজি, তুমি বলে দাও। তুমি কি বলছো বৌদি? চলে গেছে মানে? আমার আকাশ না না হতে পারে না। আমার আকাশ এমন নিষ্ঠুর কাজ করতে পারে না। তাহলে আপনি কি বলতে চান আপনার ছেলেকে লুকিয়ে রেখে আমি মিথ্যে গল্প বানিয়েছি? ওই দেখুন না, সে আমার গলার মালাটাকে ছিঁড়ে মাটিতে ফেলে দিয়ে আমাকে ধাক্কা মেরে এখানে ফেলে দিয়ে চলে গেছে। এবার আমার কি হবে ঠাকুরজি? এবার আমার কি হবে? মেয়েরা স্বামীর হাত ধরে জীবনের স্বপ্ন দেখাই, আর স্বামী আপনি জীবনের সব স্বপ্ন ভেঙে চুর মার হয়ে যায়। আমি কি নিয়ে বাঁচবো তোমাকে বলে দাও ঠাকুরজি, বলুন না, আমি কি নিয়ে বাঁচবো আমাকে বলে দিন, আমাকে বলে দিন। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। তবু তোমাকে আমি কথা দিচ্ছি বৌমা, আকাশ যেখানেই থাকুক, যেমন করি থাকুক, তাকে আমি খুঁজে বের করে আনবই। যদি সে ফিরে না আসে তখন কি করবো বাবা? মনে কি করবো? তাহলে তোমার এই ছেলেটাকে আশ্রয় অভিশাপ দিয়ে ঈশ্বরের কাছে বলবে, আমার মৃত্যু কামনা করবে। আমি অনেক দুঃখে কথা বলতে বাধ্য হচ্ছি বাবা। এক ছেলে মৃত্যু শয্যায় পর গুচ্ছে, আর এক ছেলে আমার উপর অভিমান করে যে স্ত্রীকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। আমি যে ওকে বিয়ে করতে বাধ্য করেছিলাম, ভাগা এই সরল নিষ্পা মেয়েটাকে কাঁদিয়ে আমার উপর প্রতিশোধ নিয়ে সে চলে গেল। তার জন্য আমি দায়ী বৌমা। তুমি আমাকে অভিশাপ দাও বৌমা, তুমি আমাকে অভিশাপ। আপনি কেন আপনার আমাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন? আকাশের সঙ্গে তোমার বিয়ে না দিলে তুমি যে লগ্নভ্রষ্ট করে তো আমার জীবনটা এভাবে শেষ হয়ে যেত না। আর যদি সে আসে, আমি যদি কি বলবো? আর যদি আমার কথা জানতে চাই, আমি যদি কি জবাব দেব? তোমাকে কোনো পরিচয় দিতে হবে না বৌমা। অন্ধ আবিরের কাছে আমি তোমার সমস্ত পরিচয় গোপন রেখে বলবো, আবিরের তুফানে মারা গেছে। আপনি ঠিক বলেছেন, আমি একটু পরে মারা গেছে বাবা, আমি একটু পরে মারা গেছে।
পেশেন্ট দেখে যাই। যা বসে কথা সব স্টার্ট হয়ে গেলে আমি কিন্তু হলে ঢুকবো না, এই তোমাকে পরিষ্কার জানিয়ে দিলাম। ওকে মাই সিস্টার। সিস্টার ব্রাদার ফাদার বলে কিছু নেই, ভাই বোনের মধুর সম্পর্কটা মিথ্যা, আর বাবা শব্দটা এই স্বার্থের শিকলে জড়িত। ভয় পার কাজের পাগলি, ও তো তোর আমার মতো সাধারণ একটা মানুষ। আমি মানুষ নই, আমি যদি মানুষ হতাম তাহলে ওরকম আমি এইভাবে হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে জানোয়ারের মতো বেঁধে রাখতে পারতো। আমি যদি মানুষ হতাম তাহলে এক টুকরো খাবার আর এক ফোঁটা জলের জন্য আমার আমি মানুষ নই, ওদের চোখে আমি একটা এক্সকিউজ মি ডক্টর, আজ সকাল থেকে পোলোর জন্য বেশ একটু অস্বাভাবিক আশ্বাস হচ্ছে, তাই আমি আপনাকে কল করছিলাম। কাইন্ডলি ওকে একটু ভালো করে চেক আপ করেন। ওকে ওকে মিস্টার সামন্ত। কেমন দেখলেন ডক্টর? সন্ধ্যার পর আমার চেম্বারে আসুন, আমি যা বলার ওখানেই বলবো। ওকে ডক্টর। তবে একটা কথা, কোনোভাবে পেশেন্টের টেনশন বাড়তে হবে না। মুহূর্তের বেরোনোর সামান্য প্রেসার কিন্তু মারাত্মক বিপদ রেখে আনতে পারে। আমি তাহলে চলি। চলো দাদা। বিপদ? মৃত্যু ছাড়াই বিপদ থেকে আমার নিস্তার নেই। নীতি নির্মম অভিশাপেই যে আমার জন্ম, তাই এই পৃথিবীর সুখের আলো আমার জীবনে একটু শান্তির প্রদীপ জ্বালাতে পারবে না। আপনারা বিশ্বাস করুন বাবুমশাই, আমি উন্মাদ নই বাবুমশাই, আমাকে ওরা জোর করে উন্মাদ সাজিয়ে রেখেছে বাবুমশাই। আমি উন্মাদ নই বাবুমশাই। তুই অনুবাদ রস মানে? তুই তো একটা বদ্ধ উন্মাদ। কি বললেন? আমি সুস্থ স্বাভাবিক হলেও আমার বাবাই প্রাণ কৃষ্ণ হালদারের সাজানো নাটকে পূর্ণ সুস্থ সত্য কথা বললেও তোর কথা কেউ বিশ্বাস করবে না রে পাগলা। যদি তোমায় নিজের হাতে খুন করি, সেটা বুঝি সব পাগলের প্রলাপ ভেবে মেনে নেবে, তাই না কল্লোল সামন্ত? খবরদার, একে বিনা বলছে। এই এই কে আছে? আমার মতো জানোয়ার কে জানে? আপনি এসেছেন স্যার, নাহলে এতক্ষণ হয়তো আমার লাশ তোমার লাশটা নজরে পড়ে থাকতো, পুলিশ এসে আমাকে হাত করা পড়াতো, আর আমাকে আদালতে জবাবদিহি করতে হতো। মাত্রকে পাগলা গাড়িতে না পাঠিয়ে আমি বাড়িতে রেখেছি কেন? হরে কৃষ্ণ। স্যার কি করবো বলতো ম্যানেজার? পাগল হলে ও তো আমার একমাত্র ছেলে, ওকে কি আমি পাগলা গাড়িতে পাঠাতে পারি? কিন্তু স্যার ওর ব্যবহারে তুমি যেন দুঃখ করো, ও সুস্থ হলে নিজেই তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। বাবা, ও বাবা, সুস্থ কি তোমরা মারা হতে পারবে গো বাবা? হরে কৃষ্ণ। আমার এই বিপুল সম্পত্তি কে ভোগ করবে? ডাক্তারবাবু বলেছেন আর কয়েকদিনের মধ্যে তুই পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তুই পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমি তোর বিয়ে দেব, তুই সংসারী হবি, আর সেই সংসারে বসে বসে আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা, নে, ডাব খা। ডাবের জল খেলে মাথা ঠান্ডা থাকবে, মন ভালো থাকবে। নে, নে, ডাব খা, ডাব খা, ডাব খা বাবা, ডাব খা। হরে কৃষ্ণ কৃষ্ণ
আমার মাথাটা ঝিমঝিম করছে কেন বাবা? চোখের সামনে সব কিছু বনবন করে ঘুরছে কেন? তুমি আমায় কি খাওয়ালে গো বাবা? তরল অমৃত, যে অমৃত পান করলে স্বর্গ সুখ উপভোগ করা যায়। আমি সোজা হয়ে দাঁড়া পারছি না কেন? আমার চোখ দুটো অন্ধকার হয়ে আসছে কেন? আমার সর্বাঙ্গ অমন হয়ে যাচ্ছে কেন? হরে কৃষ্ণ, বলো যে জ্ঞান হারিয়ে ফেলো স্যার। তো জ্ঞান নয় মেনে যা, ও এবার পুরোপুরি স্মৃতি শক্তিটাও হারিয়ে ফেলবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নিজের ছেলেকে এভাবে আপনি? আরে থামো তো, এই ছেলে যখন আমার এই স্বরূপটা জানতে পারবে, বাপ বলে কি আমায় আর ছোলা বাস দেবে না ভেবেছ? যাও, ওকে রুমে পৌঁছানোর ব্যবস্থা করো। ওকে স্যার। কে শেষ? হুকুম করুন বস। ওকে ওর ঘরে পৌঁছে দে। ঠিক আছে বস। বড়ই আমার একমাত্র পুত্র এবং আমার দুষ্কর্মের একমাত্র সাথী। তার তোকে বাঁচিয়ে রাখতে ভয় হয়, আবার মেরে ফেলতেও কষ্ট হয়। তাই ভাবছি ওকে আমি আজীবন উন্মাদ সাজিয়ে রাখবো। নমস্কার মালদার মশাই। মালদার নয়, বলুন হালদার মশাই। তুমি হালদার মশাই? কে তুমি? আজ আমার নাম শ্রীযুক্ত গণেশ বরগুড়ি, পিতাশ্রী শ্রীযুক্ত দশরথ বরগুড়ি। এবার বলো তো, কে তুমি আর কি উদ্দেশ্যেই বা তোমার এখানে আগমন? আজকে আমি ঘটে অতি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনি নাকি একজন উপযুক্ত পাত্রীর সন্ধান করছেন। পাত্রী? এই যে ছবি দেখছেন, এর নাম কালীবালা দাসী। 2 সন্তানের জন্ম দিয়ে স্বামী পটল তুলেছে। বলো কি? এই যে ছবি দেখছেন, বিধবা, নাম কালিকারা। দুজনের বয়স 45-এর মধ্যে। দুজনকে আপনার সঙ্গে মানাবে ভালো। এই উল্লু বলে কি আমার জন্য পাত্রী? আমি বালাকে বিয়ে করলে 2টো বাচ্চা ফ্রি পাবেন, আর কালিকারাকে বিয়ে করলে 1টা বাচ্চা ফ্রি। আরে মশাই, এটা দেখুন ফ্রি যুগ। লালন কিনলে ব্রাশ ফ্রি, তেল কিনলে সাবান ফ্রি। তাই আমরা আমাদের ঘটকালির বাজারে ফ্রি গিফট চালু করি। বিয়ে করলে বাচ্চা ফ্রি। বিয়ে করলে বাচ্চা ফ্রি? আজকে হ্যাঁ, তাছাড়া আপনার যা বয়স তাতে বিয়ে করা যেতে পারে, কিন্তু বাচ্চা উৎপাদনে ঝুঁকি নেওয়া যায় না। তাই বাচ্চাটা রাখি। আমি শালা আমার ছেলের জন্য পাত্রী খুঁজছি। আরে মশাই, সেটা আগে বলিবেন তো। তা আপনার ছেলের জন্য কেমন পাত্রী চাই বলুন? রোগা, মোটা, লম্বা, না বেঁচে, বিবাহিত না অবিবাহিত? আমার ছেলের জন্য তোমাকে পাত্রী খোঁজ করতে হবে না, আমার পাত্রী খোঁজা হয়ে গেছে। বলো তারপর ওদিকের কি খবর বলো। अच्छा खबर আছে স্যার, আমি লড়কে সাথ সাথ নিয়ে আসছি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। বেটা বেটা আমার শিকারে ঢিলি মারতে হলো। আপনি जैसे छुरी चाहेছিলেন ऐसे से छुरी देखते भी फांस गिला और भी बॉडी फांस गिला। यानी लड़की আছে হালদার সাহেব। মেয়েটির নামটা শুনলে আমার ভিতরটা যেন কিরকম কিরকম করছে। পলয়ের মাঠে মারা যাবার পর বহুদিন মনটা আমার নিরামিষ রয়ে গেছে। হরে কৃষ্ণ। সেই জন্যই তো বলছিলাম মালদার, আমাকে অন্তত একটা সুযোগ দিন। কালীবালা নয় তো কালিকারা রোজ আপনাকে আমিষ ভোজন করান। এখনই তুমি দাঁড়িয়ে আছো,
দাঁড়িয়ে আছি মাওলার হালদার মশাই, এমন মাওলার শিকার হাতছাড়া হোক কি যে কষ্ট। বিয়ের ব্যাপারে আর একটু চিন্তা ভাবনা করলে হয় না? উনি বলছেন ইরানি লড়কি। আরে বাংলা না জানলে তো অসুবিধা হবে। কি হে বলি মেয়েটা বাঙালি টাঙ্গালি জানে তো? জি हाँ हल्दार साहब, बांग्ला हिंदी उड़िया मराठी जो बोलें सब सुने आज। डांस दिखाते बोलें तो ऐसा डांस दिखाए আপনি बिल्कुल खुश हो जाए। আর গান? अरे साहब गाना सुनना तो আপনি बिल्कुल ताज्जुब বনিয়ে যাবেন। হ্যাঁ ওই গানের কথা পরে হবে, দেখার জন্য তখন থেকে মনটা আমার যেন কেমন কেমন করছে। হরে কৃষ্ণ। কোথায় তোমার সেই ইরানি লড়কি? এই কি যেন নাম তার? আলিশা, আলিশা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি ষোলো পেরেছি বাবু গো, ষোলো পেরে গেছি আমি ষোলো। আমি এই মেয়ের সঙ্গে আমার পলের সঙ্গে বিয়ে দেবো না, বিয়ে দেবো বিয়ে দেবো। একটা কথা আল্লাহর মশাই, আপনার ছেলের জন্য আমি মেয়ে জোগাড় করিয়ে দেবো। এই মেয়েটাকেই আমায় কিনে দিন। হ্যাঁ শেঠজি, দুঃখের কথা কি বলবো ভাই, আমার এই 62 বছর বয়সে আমি বহু এক কালি করেছি। নিজের বিয়ের কথা কখনো মনেই আসে। আজ এই মেয়েকে দেখে আমার তকবা করে ফুটছে। এই মেয়েকে আমি বিয়ে করবো আল্লাহর মশাই। একটু তো বাবুর আগে বাড়ালে এই চাকু একদম সিনেমা চালিয়ে তবে তুমি শুনে রেখো শেঠজি, এই লাঠি যদি লাঠি থাকে তোমার মতো পাঁচি দল আমার কিছু দেখতে পারে। আসি রামেশ্বরী, আমার দেখা পাগল কথাকার। আচ্ছা এবার বলুন তো স্যার, আমাকে নিয়ে কি করবেন? মানে আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবে। কিন্তু স্যার যেতে বললো আমাকে নিয়ে আপনারা কোনো অভিনয়। হ্যাঁ অভিনয় অভিনয়।
আমার উন্মাদ ছেলের সঙ্গে তোমার নকল বিয়ে হবে, আর রাতে শুধুমাত্র আমার বেডরুমে হবে তোমার আসল ডিউটি। হরে কৃষ্ণ। ওভার ডিউটি? এর জন্য তুমি প্রতিদিন 500 টাকা করে মাইনে পাও। 500? তাহলে আমার কথায় রাজি? রাজি? ছোটদার ছুটির মঞ্চ হয়েছে, তাই তো সম্পূর্ণ সুস্থ হয়ে ছোটদা আজ বাড়ি ফিরে আসছে। কিন্তু কিন্তু ছোটদা যখন জানতে পারবি তারই বাধ্যতা বৌদি হয়ে হবে ঈশ্বর। তুই ওকে অন্ত করে পাঠিও ঠাকুর, তুই ওকে অন্ত করে পাঠিও। ডাক্তারদের ভ্রান্ত ধারণাকে পিছনে ফেলে আমি আবার তোদের কাছে ফিরে এসেছি রে ছোটদা। এমন করে কি দেখছিস যে হতভাগী? দেখছিস ডাক্তাররা যার নাম মৃত্যুর খাতায় লিখতে চেয়েছিল সেই আবির কি সত্যি সত্যি তোদের কাছে ফিরে এসেছে নাকি তার বেদান্ত হয়ে? না না রে ছোটদা, না, তুই অমন কথা বলিস না রে ছোটদা, অমন কথা বলিস না। তুই যে আজ আমাদের একমাত্র অবলম্বনে। দূর পাগলি, পড়না থাকতে নেই রে ছোটদা, নেই। ফুলসজ্জা রাতে বেরদা ফুলসজ্জা আর ফুলসজ্জা রে বদিরা বেরদা আমার অ্যাক্সিডেন্টের এই কয়েকটা দিনের মধ্যে এত সব কিছু ঘটে গেল আর আমি কিনা কিছুই জানতে পারলাম না। বর্দা যে প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করেছে এটাই আমি খুশি, নয়তো আমি তাদের বিয়েতে আনন্দ করতে পারলাম। আমি তো আমার বৌদিকে ফিরি মৃত্যুর অফার থেকে ফিরে এসে আমি যে আমার পূজনীয় বৌদির চরণ স্পর্শ করি মানব জীবনের প্রথম আশীর্বাদ চেয়ে বলবো আমি তুমি আমাদের বৌদি, কি ভাগ্য আমার। দেখো আমার একমাত্র বৌদির মমতাময়ী মুখখানা দেখার দৃষ্টি ভগবান আগেই আমার কেড়ে নিয়েছে। বৌদি একবার কাছে শুধু আমার চরণ দুটি ছুঁয়ে প্রার্থনা করি এই অসহায় অন্ধ আবিরকে ভগবান যেন শীঘ্র মৃত্যু দেন। তুই সম্পূর্ণ সুস্থ হয়ে সুস্থই তো এই দেখ না, আমি সম্পূর্ণ সুস্থ। শুধু চোখ দুটো ভগবান আমার চির অন্ধ করে দিয়েছে। তুই দেখতে পাচ্ছিস? একটিবার তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো না। আমাকে একটু চেনার চেষ্টা করো। আমি কাউকে চিনতে পারছি না, কারো অন্ধকার ছাড়া আমার চোখে আর কিচ্ছু পড়ছে না, কিচ্ছু না। সব হারানো পথের মাঝে চলতে কজন পারে, চলতে কজন পারে। সব হারানো পথের মাঝে চলতে কজন পারে, চলতে কজন পারে।
জীবন আর কিছু রইল না রে প্রতিমা। আছে আছে আমি আছি, কেউ না থাক তোমার পাশে তোমার তুফানি আছে আমি। না তুফানি মারা গেছে। আবির তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে বিয়ের আগে তুফানি আত্মহত্যা করে ঠিকই করেছে বাবা। এই অন্ধ আবিরের পথে বসে থাকার চেয়ে মৃত্যু পাইছে তার অনেক সুখের। তুফানি তুমি মরেও বেঁচে গেলে আর আমি বেঁচে থেকেও চিরটা কাল শুধু মরেই রয়ে গেলাম তুফানি। আমি তুফানি মরেনি, আমি তোমার বাবা আর আমার দাদার সাজানো নাটকের মাঝে তুফানি আজ একটা মিথ্যা বাবা চরিত্র হয়ে গেছে। আমি তোমায় হাত জোড় করে অনুরোধ করে বলছি বৌমা, তুমি একটু শান্ত হও। কেন চুপ করবো? কিসের জন্য চুপ করবো? ভেবেছেন আমাকে একটা বৌদাসী করে আমাকে নিয়ে একটা মিথ্যে স্বর্গ করবেন, তাই না? কিন্তু না, শোনো আমি তোমার বাবা আর আমার দাদা শিখে রাখি সেদিন তোমার দাদা আমাকে জোর করে বিয়ে করছো, আর সেই সময় প্রসজ্জা রাখতে তোমার দাদা এই পাইপের প্রয়োজনের মধ্যে চলে গেছে। বৌমা সেদিন নিরুপায় হয়ে তোমার দাদা আমি গলায় তুলে দিলে আজ আমি তোমায় ভালোবাসি। আমি ছি বৌমা ছি, চুপ করো তোমরা চুপ করো। আমি অন্ধ হলেও দেখো, তুমি অন্ধ হলেও তুমি আমাকে একটু অন্তর দিয়ে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ভালোবাসি, আজ আমি তোমায় ভালোবাসি। আমি এসো, তুমি আমার হাত ধরে আবার নতুন করে আমার জীবনে ফিরে এসো। আমি ছি বৌমা ছি, আমি যাব, আমি নিশ্চয় যাব। তুমি ছাড়া আর আমার কে আছে গো? তাই তো তোমার মতো মমতাময়ী বৌদির চরণ নিত্য আমি আশ্রয় নিই। বৌমা তুমি শান্ত হও, শান্ত তোমরা আমার সাথে সম্পর্ককে তুমি আমায় ক্ষমা করাবি। বাবা হয়ে আজ আমি এক ভীষণ মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিলাম। বাবা আর কেন যে বলেছিলাম সে তো বুঝবি না বাবা, সে তুই বুঝবি না। মিথ্যে নয় বাবা, তুমি ঠিকই বলেছ। আমার তো তার সত্যি সত্যি মারা গেছে, আর আজ তুমি সবাই যাকে দেখছো সে তো জানি না বাবা, সে তো জানি না, সে হলো তো জানির পেতারটা বাবা। আদর্শ চৌধুরীর সুখের খেলা ঘরে কি সুন্দর তুমি খেলা ভাঙার স্বপ্ন দেখালে ঈশ্বর। তোমাকে আমার 100 কোটি নমস্কার হে ভগবান, আজ তোমাকে আমার 100 কোটি নমস্কার, তোমাকে আমার 100 কোটি খেলা
শোন স্বপ্না, কথা শোন, ফিরে চল, বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। হোক সন্ধ্যা, আর কিছুক্ষণ প্রকৃতির রূপ আমি উপভোগ করতে চাই। আরে কিছুক্ষণ কেন পাগলি, তোর যতক্ষণ খুশি জায়গায় থাকবি। সত্যি? হ্যাঁ রে, হ্যাঁ বলছো দাদা? হ্যাঁ, এবার খুশি তো? প্লিজ দাদা, আর একটু চলো না, ওই নদীর পাড়ে গিয়ে বসি, নদী তার আপন খেলে এঁকে বেঁকে চলেছি, আর তাই দেখি আমি গাইছি, ও গো নদী আপন বেগে পাগল পাড়ায় আমি থাকতে চাপাড়ি তবু গন্ধে ভরি গঙ্গা পাড়া, ও গো নদী আপন বেগে পাগল পাড়া। কতদিন পর আমি সামনে প্রাণ খুলে হাতে দেখলাম, ওগো ঈশ্বর, ওর হাসির জন্য ওর মুখে চির অম্লান থাকে, চির অম্লান। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপা ফুল, ভূষণ হেনা বন দেবী সখী, কার এমিতেই দোল। কে তুমি? বুমরা সালা, আজকাল বুমরাকে দেখি আর ফুলের কাজ করতে হয় না, সালা ফুলই সালা বুমরাকে খুঁজে খুঁজে বেড়ায়। তা ফুল রানে তোমার কোন পাপড়িটাই বসবো? কোন জায়গায় কথা বলি তোর? দাদা, এখান থেকে চলো তো। দাদা কি বললি? নমস্কার সম্বন্ধে মশাই, একটু সাইডে কাটো না, লজ্জা দিচ্ছ কেন মাইরি? তোমার ততক্ষণে তোমার বোনাই ফুলকুমারী বোনটাকে নিয়ে আমি নারী কত দুর্বল ভবিষ্যৎ শয়তান। মনে রাখিস, নারীর মাঝে লুকিয়ে আছে ত্রিনয়নী শক্তি, চোখে চোখে বহু অশুভ অসুর শক্তি। এদের মাত্র নারী হাতি ধ্বংস ছিল, আর তুই তাকে রাস্তার কুত্তা। উত্তর কোথাকে যাচ্ছে মিস্টার? এসো গুরু এসো। চুপ কর শালা, যে শালা মেয়ের হাতে মার খেয়ে মাটিতে মুখ তুলে পড়ে থাকে, সে শালাটা রাস্তার নারী কুত্তা। এই ছোকরা, আমার এই নারী কুত্তার তোমার গা চাটতে গেছিল বলে বড্ড ফোঁস করেছিল। এই কালের কালো থাবার মাঝে তোমার ঘোড়া ফোঁস করতে পারবে তো? শুধু ফস নয় আজকাল, নিজেদের পাশে পবিত্র শান্তি না করলে হয়তো ছবল খেয়ে মরতে হবে। খোলা বিছানা ভেঙে দেবে। যাই চল এখান থেকে। তোদের সামনে নয়, তোকে নিয়ে সামনে। তোদের মতো নরপশুর দল এসব ফুলের মতো নারীদের নিয়ে ব্যভিচারের সার্কাস খেলায় মত্ত হয়। আর যেখানে দিনের মতো সমাজ বিরোধীদের ফুক্তির পড়ায় মত্ত হয়, অসহায় মা বোনের দল সেখানেই মন্ত্রের মতো চুলকে পড়ে এই উল্কা। মায়ের ভোগে যা। এখন আপনার সম্পূর্ণ বিপদমুক্ত। দেখি আমি, ও আমার একমাত্র বোন স্বপ্না। আর স্বপ্না, ও হলো নমস্কার। আজ থাক বোন, ওর পরিচয় আমি যথা সময় দেবো। নমস্কার। আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই ম্যাম সাহেব, এটাই উল্কার জীবনের একমাত্র লক্ষ্য। আপনারা ফিরে যান ম্যাম সাহেব, এই উল্কা জীবিত থাকতো আপনাদের কেসার দোষ কেউ স্পষ্ট করতে পারবে না। থ্যাংক ইউ। একদিন আমাদের বাসায় আসুন না, আপনার মতো রহস্যময় মানুষের সম্বন্ধে জানতে আমার ভীষণ ইচ্ছে করছে। দাদা, আমাদের বাসার ঠিকানাটা ওনাকে দাও না। এই উল্কার কোনো ঠিকানার প্রয়োজন নেই ম্যাম সাহেব,
কর্তব্যের ঘন্টা বাজলেই উল্কা নিজেই ঠিকরে পড়বে। তবু তোমাকে ঠিকানা প্রয়োজন উল্কা, আর আমি চাই এটাই হোক তোমার বর্তমান ঠিকানা। অবশ্যই আসবে কিন্তু। অবশ্যই আসবেন, কিন্তু আমি কিন্তু আপনার পথে অপেক্ষা করব। চলো দাদা। আসবো ব্যবসা আসবে। আপনার অনুরোধকে উপেক্ষা করলেও আপনার দাদার আদেশকে অমান্য করার ক্ষমতা আমার নেই, কারণ উনি যে আমার কাছে ভগবান, কারণ উনি যে তোমাকে পুনর্জীবন দান করে উল্কা সৃষ্টি করেছেন। কাঞ্চন, তবে কি আমাকে আমার দিকে তাকিয়ে তুমি কি ভাবছো? না মানে আমি ভাবছিলাম কেন তুমি আমাকে ছায়ার মতো অনুসরণ করো। তোমার কায়ার মাঝে ছায়া হয়ে থাকতে চাই বলে, বর্ব হয়ে শত্রু লক্ষ্যভেদের কাজে তোমার এই শরীরটাকে রক্ষা করবো বলে। নিয়তে যদি আমার ছিঁড়ে অকাল মৃত্যুর পরোয়ানা লিখে দিয়ে থাকে, তাহলে কেমন করে তুমি তা রক্ষা করবে কাঞ্চন? পাল্টাতে না পারলেও শত্রুর লক্ষ্যভেদের মাঝে তোমার আগে তোমার এই ভাইটা বুকটা পেতে দেবে। যতক্ষণ দেখা আছে প্রাণ প্রাণ করে সরাবো পৃথিবীর জঞ্জাল, তারপর হবে ইতিহাস। আগামী পৃথিবীকে বাঞ্ছিত করে যাবো আমি নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার। কথা শোন ভাই, কথা শোন। এই উল্কার এই মরণযোগ্য নিজেকে আহুতি দিয়ে আর তাকে অপরাধী সাজিও না, তাহলে তো ঈশ্বরও আমাকে, ঈশ্বরের সাধ্য নেই যে আমার হাত থেকে তোমার প্রাণ বাঁচায়। খতম করে দিন এই শালার জন্য চিড়িয়াটা ফসকে গেল। পিটিয়ে দেখতে মানে একদম পেরেক পিটে দেবে। হ্যাঁ, কি হলো মিস্টার? চলুন গুলি চলুন। কে তুমি? উল্কা? হ্যাঁ, ওই আকাশ থেকে ঠিকরে পড়া একটা উত্তপ্ত উল্কা। হুবহু আকাশ চৌধুরী ডুপ্লিকেট। ওকে যদি আকাশ সাজিয়ে ও বাড়িতে। কি হলো মিস্টার? তখন থেকে তাকিয়ে কি ভাবছেন? এই উল্কার মধ্যে নতুন কিছু খুঁজতে চাইছেন বুঝি? মিস্টার, এই উল্কার মধ্যে শুধু আগুন আছে, আগুন। সে আগুন আমি ফু দিয়ে নিভে দেবো। কালিয়া বেল্লো গুরু বলার কাছে ক্ষমা চেয়ে নে। ক্ষমা? ক্ষমা কি বলছেন বস? যা বলছি তাই কর। আর কোনদিন উল্কার ওপর হাত ওঠানোর চেষ্টা করলে তোদের হাতগুলো আমি কেটে নেব। কথাটার মধ্যে হঠাৎ আপনার এত দয়া উঠল কেন? উল্কার উপর হঠাৎ আপনার এত দয়া উঠল কেন জানতে পারি? তোমার সাহস আর বাহাদুরিতে আমি মুগ্ধ উল্কা, তাই তোমাকে আমার প্রয়োজন। এই উল্কা কেন গোলামি করার জন্য জল ভাই মিস্টার, সে যতক্ষণ বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে। মাথা উঁচু করে চলার কাজ আমি তোমায় দেবো উল্কা। মাত্র কয়েকটা মাস একজন বিশেষ ব্যক্তির ছদ্মবেশে অভিনয় করতে পারলেই তোমায় আমি মোটা টাকা বকশিশ দেবো। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আকাশ চৌধুরী নামে একজন ব্যক্তির সঙ্গে তোমার চেহারার কি অদ্ভুত মিল। শুধুমাত্র তোমার এই ফ্রেঞ্চ কাট দাড়িটা উড়িয়ে দিলেই আকাশ চৌধুরী বলে আর কারো সন্দেহ থাকবে না। কাজে তিনি আকাশ থেকে সে বাড়িতে যাবে এবং আমার নির্দেশ মতো কাজ করতে হবে। আকাশ যদি কখনো ফিরে আসে? আসবে না, কারণ আকাশকে আমি ফিনিশ। তাহলে তো কোনো চিন্তাই নেই। কিন্তু মিস্টার, আকাশ বাবুর ফ্যামিলি সম্বন্ধে তো আমি কিছুই জানি না। মানে ওনার ফ্যামিলিতে কে কে আছেন, মা বাবা ভাই কিংবা স্ত্রী? সব বলবো, সব পরিচয় আমি তোমায় দেবো। তবে আজ থেকে তুমি উল্কা নও, আকাশ। সবাই চলবে ওই নিরুদ্দেশ হয়ে যাওয়া আকাশ আবার বাড়ি ফিরে এসেছে। আকাশের চাল চলন কথাবার্তা সব আমার ডিরেকশন অনুযায়ী হবে। এখন এসো, আমি তোমায় আকাশ চৌধুরী ফ্যামিলি মেম্বার সম্বন্ধে তোমায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো। কি হলো মিস্টার, চুপ করে দাঁড়িয়ে কেন? উত্তর দাও, আমার প্রস্তাবে তুমি রাজি কি না? পারছি না কিছুতেই, আবির স্মৃতি আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। কারণ আজও আমি আবিরকে ভালোবাসি। তাই আমি আমার সম্পর্কের ব্যাপারটা আমি এখানে তাই আবির আজও আমার কাছে ভাইয়ের মতো, কি বলেন? সন্তানের মতো। কি বলেন আপনি? আমি ঠিকই বলছি বৌমা। আবিরের কাছে দেওর তো সন্তানের স্বামী। তাই আমি বলছি
আবিরকে তুমি ভুলে যাও। না, আমার প্রাণ থাকতে নেই। বৌমা, আবির আর আমার সম্পর্কের ভাবনাটা এবার থেকে আপনি আমাকে ভাবতে দিন। আমি আবিরকে এখনো ভালোবাসি, তাই আবিরকে আমার চাই। তাই আপনার বলেছিল দর্শনের সিঁদুর আমি শীত থেকে মুছে ফেলেছি। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি বৌমা, আকাশের দেয়া শাখা সিঁদুর তুমি মুছে ফেলো না। কি বলেন? স্বামীর দেয়া শাখা সিঁদুর, স্বামীর দেয়া শাখা সিঁদুর স্ত্রীর কাছে জন্ম জন্মান্তরের বন্ধন। এই বন্ধনকে কখনো কোনো দিনও ছিন্ন করা যায় না বৌমা, ছিন্ন করা না, না, না। আমি যে সিঁদুর একবার মুছে দিয়েছি, সেই সিঁদুরটাকে আমি আর রক্ষা করতে পারবো না। সিঁদুর যদি আমাকে পড়তেই হয়, সেই সিঁদুর আমার আবিরটা ভালোবাসার সিঁদুর। না বৌমা না, আমি জীবিত থাকতেই তোমাদের ওই মধুর সম্পর্কের মাঝে আমি কখনো কালি লেপন করতে দেব না। আমি এই সুখের সংসারে অসম্মান হবে না। এই আদর্শ চৌধুরীর উন্নত শ্রী থুতকার ছুড়ে মারবে, থুতকার। লজ্জার কথা ভেবে তুমি একদম কাঁদবে না বাবা। যে বর্ত তোমার কথা না ভেবে বাড়ি ছেড়ে চলে যেতে পারে, তার জন্য তুমি একদম কাঁদবে না। আমি তো তাই ভাবি রে মা। বাবা, এই অবুঝ মনটা যে কথা শুনে না মা। আকাশ ছিল আমার সত্য সাধনার আশার ভরসা। এই দুর্যোগের ঘন ঘন বর্ষায় আমার আকাশের সব স্বপ্নগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এখন আমি কি করব? কেমন করে আমি এই সংসারের হাল ধরবো, আর কেমন করে তোর বিয়ে দেব মা? তার জন্য এত চিন্তার কি আছে চৌধুরী মশাই? আমি আপনার মেয়ের জন্য পাত্র জোগাড় করিয়ে দেব। কে তুমি? আগে আমার নাম গণেশ গড়গড়ি, আমি হলাম কি জাত ঘটক। আপনার বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে শুনে আমি ঘট খালি করতে চলে এলাম। কি বলতে চান? মানেটা অতি সোজা। পাঁচবার বিয়ে করে বউটাকে নিয়ে আমার পাত্র আমার হাতে আছে। সব পাত্রদের জন্য অবশ্য আপনাকে প্যান দিতে হবে না, উল্টো আপনার মেয়েই পেয়ে যাবেন ভালো ভালো গয়না, দামি দামি শাড়ি, আর সেই সঙ্গে 2-4টে বাচ্চা ফ্রি। থামো, এটা রসিকতা করার জায়গা নয়। ভালো পাত্রের সন্ধান থাকলে বলো, নইলে তুমি আসতে পারো। আসবে মানে আমাকে কি আপনি যেমন তেমন ঘটক পেয়েছেন? যেমন যৌতুক ছাড়বেন তেমন জামাই পাবেন। বাঁচুন তাহলে। ডাক্তার পাত্র 5 লাখ, ইঞ্জিনিয়ার 4 লাখ, মাস্টার 3 লাখ, তারপর বেকার পকেট মার। থাক, আর ওইসব দেখে আর লাভ নেই। তাহলে কোনটা বাজলেন চৌধুরী মশাই? কি আর বাঁচবো? এত টাকা যৌতুক দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। তাছাড়া আমি শিক্ষক, মেয়ের বিয়েতে যৌতুক দেওয়া প্রথাটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। হবে না, নিজের পক্ষে 25-30 হাজার টাকা যৌতুক দিতে না পারলে কোনোদিন আপনার মেয়ের বিয়ে হবে। আপনি চাইলে 25-30 কে বলছেন, আর বিনা যৌতুকে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। বিনা যৌতুকে কোথায় পাত্র আছে গণেশ? কেন আপনার সামনে? গণেশ, সত্যি বলতে কি চৌধুরী মশাই, আপনার মেয়েকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। কি বলেন আপনি? না মানে বিয়ে করে যে আমার খুব একটা ইচ্ছা আছে তা নয়, আসলে যৌতুকের অভাবে তোমার বিয়ে হবে না ভেবে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তাই তোমার বাবাকে কন্যা দায়গ্রস্ত থেকে উদ্ধার করতেই বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ির থেকে। বেরিয়ে যাও মানে? মানেটা কি? গলা ধাক্কা দিয়ে বুঝিয়ে দিতে হবে? হ্যাঁ, বিয়ে করতে যাওয়ার আগে আয়নার সামনে নিজের চেহারাটা দেখেছেন? বিয়ে করা আপনার উচিত কি না? যোগ্যতা? হ্যাঁ, যোগ্যতা। একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করার মতো লজ্জা করলো না? তুমি কি ভাবলে আমি যৌতুক দিতে পারবো না বলে আমি যাত্রার হাতে আমার মেয়েকে তুলে দেব? জাজ লেগে শোনা রাগ হয়,
এটা তো জানা কথা। তবে আমিও দেখব চৌধুরী মশাই কোন সুপাত্র এসে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যায়, তখন আমার পায়ে ধরে সাদাসাদি করলেও আমি কিন্তু সহজে হ্যাঁ করব না, এই বলে গেলাম। হ্যাঁ না গণেশ গড়গড়ি, বিয়ে দিতে না পারলে মেয়েকে আমি গলা টিপে নিজের হাতে খুন করব, তবু ওই ঘাটের মরার সঙ্গে আমি বিয়ে দিতে পারবো না। আপনার আপত্তি না থাকলে প্রতিমাকে আমি বিয়ে করবো মেসমশাই। কে তুমি? তুমি আমার প্রতিমাকে? হ্যাঁ মেসমশাই, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনার অনুমতি পেলে খুব শীঘ্রই আমরা বিয়ে করবো। অবশ্য আপনার যদি কোনো আপত্তি থাকে। আপত্তি কি বলছো বাবা? তোমার মতো হিরের টুকরো ছেলে আমার প্রতিমাকে বিয়ে করতে রাজি হয়েছে, এতে আমার আমার সৌভাগ্য। ও কথা বলে আমায় লজ্জা দেবেন না মেসমশাই। লজ্জা তো আমারই পাওয়া উচিত। যে পিতা সত্য রক্ষার সাজা দিতে, যে পুত্র নিরুদ্দেশের পথে পাড়ি দেয়, যে পিতার অন্ধ পুত্র মিথ্যার প্রতিপন্ন হয়, মেয়ের বিয়েতে কন্যার বিবাহে অন্যের অনুগ্রহে হাত পেতে দাঁড়াতে হয়, তার মতো লজ্জাহীন আর কে আছে বাবা? আর কেউ নেই, আর কেউ নেই। এত সুখ আমার কখনো সইবে সাগর দাও? কেন সইবে না প্রতিমা? সুখ দুঃখ হাসি কান্না এই নিয়েই তো জীবন। আমাদের জীবনে যাই কিছু হয়ে যাবে না কেন, তাই আমরা দুজনে সবার ভাগ করে নেব। আজ মন চেয়েছে আমি আকাশ চৌধুরী ফ্যামিলি সম্বন্ধে আমাকে সবকিছু বলুন। ওদের চাল চলন কথাবার্তা সবকিছু না জানলে আমি আকাশের ভূমিকায় অভিনয় করবো কেমন করে? বলবো আকাশ চৌধুরী ফ্যামিলি সম্বন্ধে আর একসাথে কথা বলতে বাকি আছে, আর সে হলো আকাশ চৌধুরী ভাই আবির চৌধুরী, যে আমার আকাঙ্ক্ষিত সুফালিকে নিয়ে মূর্খের মতো বিয়ের স্বপ্ন দেখেছিল। তাই তো বিয়ের রাতে কালী একাডেমি অ্যাক্সিডেন্ট ঘটে আবিরকে আমি মিস্টার সামন্ত। কি হলো মিস্টার, আপনি হঠাৎ এমন উত্তেজিত হয়ে উঠলেন কেন? না মানে আমি ভাবছিলাম এত করেও মালটা বেঁচে গেল কেমন করে? বেঁচে গেলেও চিরদিনের মতো অন্ধ হয়ে গেছে। আপদ গেছে। একদিন সুযোগ বুঝে ওই মালটাকে আমি সাবার করে দেবো, তার আগে ওই মালটাকে আপনি আমাকে চিনে দেন। টোটালি ফিনিশ করার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু আমার ডিরেকশন অনুযায়ী কাজ করে যাও। কোথায় কি কি কাজ করতে হবে তা আমি তোমার যথা সময় জানিয়ে দেবো। আমি তোমার চিনিয়ে দেবো ওই অন্ধ আবির চৌধুরীকে। আধারের মাঝে এত আলো আছে তবু আলোর দেখা পাই না, হাজারো সুখের মাঝে এত সুখ আছে, সুখছে আমার সবার সিস্টার সবার অসহায় আবিরের ব্যর্থ জীবন নিয়ে কি সুন্দর নাটক তুমি সাজিয়েছো। যে নাটকের মাঝে অন্ধ না হয়ে আমৃত্যু
করে যেতে হবে অন্ধের অভিনয়। স্বর্গীয় ভালোবাসাকে হাতছানির উপেক্ষা করে এই হৃদয়টাকে করে নিতে হবে কঠিন পাষাণ। না না, আর আমি অতীত নিয়ে ভাববো না। আমি যে আমার সৃষ্টির জীবন নাটকের এত অসহায় রূপকার, ভালোবাসার রূপকার রাজ্যে প্রবেশ করার কোনো অধিকার আজ আমার নেই। আলোর জগৎ থেকে ছুটে নিয়ে গাড়ে অন্ধকারের মাঝে যে আমার চির নির্বাসন। তোমাকে আমি আবার আলোর জগতে নিয়ে যাবো বৌদি। না না, ওই সম্পর্ক ধরে তুমি আমাকে আর ডেকো না। ওই শব্দটা শুনলে আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু আমার হৃদয়ে নেমে আসে কত প্রশান্তির ছায়া। ওই সম্পর্কে ডেকেছে আমি বড় শান্তি পাই বৌদি। তুমি মিথ্যা বলছো আবির। আমি জানি তুমি মুখে বলতে না পারলেও তোমার অন্তরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি জানি আজও তুমি আমায় ভালোবাসো। আজও তুমি আমায় ভালোবাসো। আবির, ভালোবাসা আমার জীবনের দুর্লভ স্বপ্ন। সেই স্বপ্নটাকে আমি বহু কষ্টে আমার মনের মাঝে ঘুম পাড়িয়ে রেখেছি। প্লিজ বৌদি, আর তুমি নতুন করে আমার ঘুমন্ত স্বপ্নটাকে জাগিয়ে তোলো না, তাহলে হয়তো আমি পাগল একেবারে পাগল হয়ে যাব। আমি কারোর বৌদি নই। সেদিনের বিয়েটা ছিল আমার জীবনে একটা চরম দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনাটা ভুলতেই আমার দাদার পরামর্শের সুযোগটাকে আমি চিরদিনের মতো মুছে দিয়েছি। আমি আমার শূন্য স্মৃতিটা তোমার হাতে রানা খোলাসে প্রহার করছি। দাও না, দাও না, আমার শূন্য স্মৃতিটা তুমি একটু দাও না, দাও। তুই চুপ করো, তুমি চুপ করো। তোমার ওই পাপ উক্তিতে সারা সংসার বিষাক্ত হয়ে উঠবে। সারা সমাজ সংসার ঘৃণার চিৎকার ছুড়ে মারবে। তার বৌদির মাঝে কলঙ্কিত হয়ে রইবে এই মধুর সম্পর্ক। আমি তোমায় ভালোবাসি। আমি সমস্ত কলঙ্ককে ভুলে গিয়ে আমি তোমার ভালোবাসা আমার করিয়ে নেব। আমি একটু ভালোবাসা ভিক্ষা দাও। সরে যাও, সরে যাও। আমার শেষ কথা শোনো। তোমার আমার অতীতের সম্পর্ক যাই হোক, আজ তুমি আমার দাদার বিবাহিত স্ত্রী। তাই তোমাকে আমি বৌদি বলে প্রণাম করতে পারি, কিন্তু প্রেমিকা ভেবে ভালোবাসতে পারি কখনোই না। আমার ভালোবাসাকে তুমি অসম্মান করে দুই পায়ে মারিয়ে চলে গেলে, কিন্তু না, তোমাকে ছাড়বো। তোমার জন্য আমার অন্তরে যতটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসার পরিবর্তে তোমার যা ঘৃণাটা আমার জীবনে চরম প্রাপ্তি তো পানি, একই তো পানি। তোমার চোখে জল কই দেখি দেখি। তুমি আমায় ভালোবাসো, তাই না কল্লোই? শুধু ভালোবাসি নয় তো পানি, আমার জীবনের সবচেয়ে ভালোবাসার পাত্রী শুধু তুমি। তাই তো বহুবার আমি তোমার হৃদয়ে প্রবেশ করতে গিয়েও ফিরে এসেছি। কারণ তখন তুমি আবিরের প্রেমে দিশাহারা হয়ে পড়েছিলে। আমার কেটে গেছে কল্লোই। ওই আমি আমার ভালোবাসাকে উপেক্ষা করে দুপায় মারি দিয়ে চলে গেছি। আর ওই প্রিয় আদর্শ চৌধুরী আমার দাদার সঙ্গে যুক্ত করে আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছি। তার প্রতিশোধ নিতে ওদের সংসারটাকে এবার আমি একদম শেষ করে দেব। আমি সবসময় তোমার পাশে আছি। কল্লোল, এখন বলো আমার কি করতে হবে? আগামী 19 ফাল্গুন আমার দাদার সঙ্গে প্রতিমার বিয়ের দিন স্থির হয়েছে। তাই যেমন করেই হোক ওই বিয়েটা তোমাকে ভাঙতেই হবে। শুধু বিয়েটাই ভালো মনে তো পারি। আমি এমন চাল চালাবো যে চালা মাঠে ওই আদর্শ মাস্টার একমাত্রমে প্রতিমা লক্ষ্য বস্ত হয়ে সারা জীবন চোখের জল ফেলবে। তোমার দাদা সাগর হয়তো চিরদিনের মতো দেশ ছেড়ে পালিয়ে যাবে। তা যদি পারো কল্লোল, তাহলে তুমি পাবে তোমার তুফানির হৃদয় উজাড় করে ভালোবাসা। ভালোবাসা নয় তো এক
একদিন আমি তোমাকে আপন করে কাছে টেনে নেবো, আর তার সঙ্গে কিনে নেবো ওই আদর্শ আবির চৌধুরীর সমস্ত সম্পত্তি। আচ্ছা কল্লুল, কি করে সম্ভব হবে? ওই অসম্ভবকে সম্ভব করার মূল অস্ত্র হলো নকল আকাশ চৌধুরী। নকল আকাশ চৌধুরী? হতে পারে। আসল আকাশের সঙ্গে নকল আকাশের কি অর্থ মিল, তাই সেই নকল আকাশকে আসল আকাশ সাজিয়ে আদর্শ চৌধুরীর সাধারণ সংসারটাকে আমরা একেবারে শ্মশান করে দেবো। শোনো কল্লুল, তা যদি পাই তাহলে তোমার হাতে হাত রেখে আমি বলবো দুনিয়া মে লোগোं को